ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। এর আগের ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে টেন্সকে খুব সহজেই কি করে মনে রাখা যায়। অসাধারণ টেন্স পড়ছো তুমি, বারবার করে সমস্ত ডেফিনিশন পড়ছো, অনেক সংজ্ঞা পড়ছো, অথচ টেন্স মাথায় ঢুকছে না, বাক্য তৈরি করতে পারছি না। এই ভিডিওটা তাদের জন্য। বা যদি বাচ্চাদেরকে শেখাতে চাইছো কিন্তু বাচ্চাদেরকে শেখাতে পারছো না সঠিক পদ্ধতিতে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর ওভারঅল সবাই দেখতে পারো ভিডিওটা। তো এর আগের দিন দেখিয়েছিলাম কি করে প্রেজেন্ট ইনডিফিনাইট, কি করে পাস্ট ইনডিফিনাইট, কি করে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট ব্যবহার করে ইংরেজিতে অসংখ্য লক্ষাধিক বাক্য আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। আজকে আমি দেখাবো যে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসকে খুব সহজেই কি করে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করব। তাহলে প্রথমেই এর আগে আমি বলে দিই যে এরগুলো করার জন্য ভার্বের যে তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই তিনটে কিন্তু বারবার বারবার করে কিন্তু পড়তে হবে এবং লিখে লিখে এক কথায় মুখস্থ করতে হবে। গো মিন্স যাওয়া, যার পাস্ট টেন্স হলো ওয়েন্ট, থার্ড ফর্ম হলো গান, কাট মানে কাটা, এগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। এই যে ভার্বের যে তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, অন্য পার্শ্ব স্পিচের কিন্তু এই তিনটে রূপ হয় না। পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল, ওকে, এই পাস্ট পার্টিসিপল টেন্সটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন বাই মিন্স কেনা, বিইউআই, বাই মিন্স কি করা, কেনা, লিখে লিখে করতে হবে। বাই মিন্স কেনা, যার পাস্ট টেন্স হলো বট এবং থার্ড ফর্মও হলো বট। বেশিরভাগ ভার্বের এই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুটো রূপ এক। এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, লক্ষ্য করছো? রেগুলার ভার্বের শেষে ইডি যোগ থাকে বা ডি যোগ থাকে, কিন্তু ইরেগুলার ভার্বের শেষে কিন্তু এদের কোনো নিয়ম হয় না স্পেশালি। যদিও আমি 11টা নিয়মের কথা তোমাদেরকে বলেছিলাম, সেই ভিডিওটা তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। বাই, বট, বট। এরপরে রাইট মিন্স লেখা, যার পাস্ট টেন্স হলো রোট, থার্ড ফর্ম হলো রিটেন, রাইট, রোট, রিটেন, ওকে। ওয়াটার মিন্স জল দেওয়া, এখানে ওয়াটারটা নাউন নয় কিন্তু ওয়াটার মিন্স ভার্ব, এটা জল দেওয়া। ওয়াটার্ড, ওয়াটার্ড, ওকে। ডিগ মিন্স খোঁড়া, ডিগ মিন্স খনন করা, খনন করা। ভার্বের দ্বারা কিন্তু কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়, করানো বোঝায়। ডিগ, ডাক, ডাক, ডিগ, ডাক, ডাক। স্কোল্ড, SCOLD, স্কোল্ড মানে বোকা ঝোকা করা, বকা। বাবা আমাকে বকেছিলেন। স্কোল্ডেড, 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 স্কোল্ড, স্কোল্ডেড, স্কোল্ডেড। তাহলে এই যে এই ফর্মগুলো, ধরো আমি আজকে বাচ্চাকে আমি 10টা ভার্বের ফর্ম মুখস্থ করালাম বা লিখালাম, বারবার বারবার করে বলালাম তাকে আমার সাথে সাথে। এরপরে সেগুলো টেন্সের ছকে আমরা কি করে ফেলবো সেগুলোকে। এইগুলোকে তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর আগের দিনে দেখিয়েছি। এদিকে লিখবে ইনডিফিনাইট টেন্স, এদিকে প্রেজেন্ট, এদিকে পাস্ট, এদিকে ফিউচার, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। তখন সেটা আমি কিনি, আমি কিনেছিলাম, আমি কিনবো, এরকম করে সেগুলো ইংরেজিতেই আই বাই, আই বট, আই সেল বাই, এরকম করে বলেছিলাম। এই ভিডিওটা কিন্তু এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে যে টেন্সের কথা বলছি সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান কাল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট অতীতকাল হলে পাস্ট হয়, আর একটা হচ্ছে ফিউচার, এটা হচ্ছে ভবিষ্যৎ মানে হবে। এই তিনটে কনসেপ্ট কিন্তু বারবার করে বাচ্চাকে শেখাতে হবে, যে বর্তমান কাল মানে হচ্ছে এখন, অতীতকাল মানে হচ্ছে যেটা হয়ে গেছে, আর ভবিষ্যৎকাল হচ্ছে যে যেটা হবে। এই কনসেপ্টে কিন্তু মাথায় আগে থাকতে হবে। তারপরে টেন্সের যে ভাগগুলো, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকা, সেখান থেকে এসছে কন্টিনিউয়াস মানে চলতে থাকবে, চলতে, চলতে থাকবে। বর্তমান কালে যদি কোনো কাজ চলতে থাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব ইংরেজিতে বাক্য তৈরি করার সময়। অতীতকালে যদি কোনো কাজ চলছিল তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, আর ভবিষ্যৎকালে যদি কোনো কাজ
চলতে থাকবে তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে ধরো আমি আজকে এই 5টা ভার্ব আমি শিখলাম বা বাচ্চাকে শেখালাম। বাই, বট বট, রাইট রোড রিটেন, রাইট মানে লেখা, ওয়াটার মিন্স জল দেওয়া, ওয়াটার ওয়াটার ওয়াটার্ড, এটা হচ্ছে দেখো রেগুলার ভার্ব যার শেষে ইডি যোগ থাকে। আর ডিগ ডাগ ডাগ এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আর স্কোল্ড স্কোল্ডেড স্কোল্ডেড, স্কোল্ড মানে বকাঝকা করা। এই 5টা ভার্বকে আমরা কি করে এই ছকের মাধ্যমে, 5টা ভার্ব কেন, তুমি লক্ষাধিক ভার্ব এরকম করে এই ছকে বসিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারবে। আগে কনসাসলি করো, তারপরে দেখবে অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে গেঁথে যাচ্ছে সেগুলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, তাহলে বর্তমান কালে যখন কোনো কাজ চলছে, আমি খাচ্ছি, আমি ক্লাস করছি, ওকে, আমি বাজার করছি, লাইটটি জ্বলছে, ফ্যানটি ঘুরছে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কীরকম করে তৈরি হয়? কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম বা ইজ বা আর এর মধ্যে একটা, এর পরে এম একটা জিনিস বা একজনকার পরে ইজ, আর একের অধিকের পরে আর। এরপরে কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। এই দুটো কমন, সাবজেক্ট প্রথমে বসবে সেন্টেন্সের শুরুতে, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলে পরে এইখানে মাঝটায় এম অথবা ইজ অথবা আর হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলে এই সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার বসবে। আর ফিউচার টেন্স মানেই বলেছিলাম সাবজেক্টের পরে শ্যাল বা উইলটা কমন, আমি আমরার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি বসবে সাবজেক্ট অনুযায়ী, আমি আমরার পরে শ্যাল বি, অন্য ক্ষেত্রে উইল বি। তাহলে এটা এই কেনা ভার্বটাকে এখানে কি করে বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে? তাহলে বর্তমান কালে যখন কোনো কাজ চলছে, আমি কিনছি, কোনো একটা জিনিস কিনছি, আমি শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্ট দিয়ে দিলাম এখানে, এখানে আমি সাবজেক্ট দিয়েছি আর ভার্বটাকে দিয়েছি কেনা, কিন্তু আমি কিনছি, বর্তমানকালে কাজটা চলছে বলেই তো এটা আমি কিনছি, আর এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? তাহলে আমি কিনছিলাম, অতীতকালে কাজটা চলছিল, আমি কিনছিলাম, ওকে। আর ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, কন্টিনিউয়াস মানে চলতে থাকা, আমি কিনিতে থাকিব, কিনিতে থাকিব, ওকে, বা কিনতে থাকিব। তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো, আমি নিতে পারো, তুমি নিতে পারো, তোমরা নিতে পারো, আমরা নিতে পারো, রাম সাম যদু মধু নিতে পারো, ওকে, যে কোনো কিছু নিতে পারো তুমি, এটা নিতে পারো, ওটা নিতে পারো। তাহলে আমি কিনছি কি হবে? স্ট্রাকচার কি করে তৈরি হবে? আগে সাবজেক্ট আমি, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম অথবা ইজ অথবা আর এর মধ্যে একটা, এর পরে এম বসে, যদি একজন হয় বা একটা হয় তাহলে ইটের পরে যেমন ইজ, হি এর পরে ইজ, একের অধিক যেমন ইউ বা উই এরপরে আর, আই এম এরপরে বাই, এই যে বাই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আইএনজি যোগ হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, মনে রাখবে আই এম বাইং, আমি কিনিতেছি। তাহলে এটা আমি কিনছিলাম বা কিনিতেছিলাম বলে কি হবে? আই এম বাইংটা হয়ে যাবে আই ওয়াজ বাইং, আই ওয়াজ বাইং। আমি যদি বলি যে তারা কিনছিল তাহলে কি হবে? দে ওয়্যার বাইং, দে এর পরে ওয়্যার হয়, একের অধিক বোঝালে ওয়্যার। আশা রাখছি বুঝতে পারছো। এটা যদি থাকতো যে ছেলেটি কিনছিল, হি হি ইজ বাইং হতো। যদি তারা কিনছিল তখন কি হতো? দে আর বাইং। আশা রাখছি বুঝতে পারছো, দে আর বাইং। তাহলে আমি কিনছি, আই এম বাইং, সে কিনছে, হি ইজ বাইং, তারা কিনছে, দে আর বাইং, ওকে। এরকম করে বাচ্চার মনে বা নিজেদের মনে একটা কনস্ট্রাকশন মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। যেমন আই এম টিচিং, আমি ক্লাস নিচ্ছি, ফ্যানটা ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং, ওকে। সে খুঁড়ছে, হি ইজ ডিগিং। আমি কিনিতে থাকিব, তাহলে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কিরকম হবে? আগে সাবজেক্ট হবে আমি, এরপরে বলেছিলাম ফিউচার টেন্স মানেই হচ্ছে সাবজেক্টের পরে স্যাল বা উইলের মধ্যে একটা। কি করে বুঝবে স্যাল বসবে না উইল বসবে? আমি আমরার পরে স্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে উইল বসবে। এক্ষেত্রে তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি বসবে? আমি আমরার পরে শ্যাল, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বসবে, আই শ্যাল বি বাইং, আমি কিনিতে থাকিব। আর যদি থাকতো যে সে কিনিতে থাকিবে,
তখন হি উইল বি বাইং। কারণ আমরা পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে তো উইল। হি উইল বি বাইং। আশা রাখছি এটা বুঝতে পারলে। তাহলে এরকম করে ভার্বটাকে কিন্তু ব্যবহার করতে হবে। দেখো এখানে আমি কিনছি, আমি কিনছিলাম, অতীতকালে কাজটা হচ্ছিল, আর ভবিষ্যৎকালে আমি কিনিতে থাকিব। সেটাকে ইংরেজিতে কি করে? আই এম বাইং, আই ওয়াজ বাইং, আই শ্যাল বি বাইং। ওকে, যে কোনো একটা সাবজেক্ট নেবে, এরকম করে এগুলোকে ব্যবহার করতে হবে। আর একটা দেখায়, না হলে তোমাদের একটু অসুবিধা হবে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখেও নিতে পারো। এরপরে দেখো রাইট, রাইট মিন্স লিখা, রাইট লিখা। তাহলে লিখা, রাইট মানে লিখা, এটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে তো। তাহলে রাইট মিন্স যদি লেখা হয়, তাহলে এখানে এই ছকটাতে কি করে এটাকে ইউজ করব? তাহলে রাইট মিন্স লেখা, এই ভার্বটাকে ব্যবহার করছি। রাইট, রোট, রিটেন। ওকে, তো রাইট মানে লেখা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? কাজটা করছি, কি হবে? আমি লিখছি, বা এখানে তুমি করতে পারো যে রাম লিখছে, রাম লিখছে বা লিখিতেছে, বর্তমানকালে কাজটা চলছে, চলছে মানেই কন্টিনিউয়াস টেন্স। কি করে বুঝতে পারবে রাম লিখছে? তখন এই কাজটা দেখেই কিন্তু টেন্সটা বুঝতে পারবে। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, কাজের সময়, কর্তা কখন ঠিক কাজটা করছে, এটা টেন্স আমাদেরকে বলে দেয়। এই যে লিখছে, কোন কালে লিখছে? বর্তমান কালে লিখছে, তোমরা বলবে। তাহলে বর্তমান কালে কোনো কাজটা চলতে থাকছে, চলছে মানে হচ্ছে যে বাক্য তৈরি করার সময় কোন টেন্স ব্যবহার করব আমরা? তোমরা বলবে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি স্যার? প্রথমে সাবজেক্ট, কে কাজটা করছে? রাম। এরপরে রামের পরে কি বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম বা ইজ বা আর। কি করে বুঝবো? আয়ের পরে অ্যাম, আর একজন বা একটার পরে ইজ। তাহলে কি হবে? রাম ইজ কি মানে লেখা? রাইট মানে লেখা, WRITE। কিন্তু রাইটের সাথে যখন আইনজি যোগ করবো, ইটা উঠে যাবে, রাম ইজ রাইটিং। এখানে যদি থাকতো তারা লিখছে, তখন দে আর রাইটিং হতো। আমি লিখছি, আই এম রাইটিং হতো। আশা রাখছি বোঝাতে পারলাম। তাহলে রাম লিখছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাম, আমি যদি বলি যে পাস্ট কন্টিনিউয়াস, এটা কি হবে? রাম লিখছিল, অতীতকালে কাজটা চলছিল। অতীতকালে কাজটা চলছিল মানে কোন কন্টিনিউয়াস? তোমরা বলবে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ স্যার। তাহলে রাম লিখছিল কি হবে? রাম লিখছিল, পাস্ট কন্টিনিউয়াসে কি হয়ে যাবে? শুধুমাত্র এই যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম অথবা ইজ অথবা আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়্যার। একজনকার পরে ওয়াজ, আর একের অধিকের পরে ওয়্যার। তাহলে রামটা একজন, তাই রাম ওয়াজ রাইটিং। রাম লিখিতে ছিল বা লিখছিল, কাজটা চলছিল অতীতকালে। যেমন আমি পড়াচ্ছি, আই এম টিচিং, কিন্তু আমি পড়াচ্ছিলাম, আই ওয়াজ টিচিং। এটা যেহেতু যে তারা লিখছিল, তখন দে ওয়্যার রাইটিং হতো। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে এটা? তাহলে রাম লিখিতে থাকিবে বা লিখতে থাকবে, কাজটা ভবিষ্যৎকালে চলতে থাকবে, তখন ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, আর এইখানটায় একটা জিনিস কমন, কন্টিনিউয়াস টেন্স মানে লক্ষ্য করছো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। কি মানে লেখা? কোনটা ভার্ব? রাইটটা ভার্ব, তাহলে রাম রাইটিং। কিন্তু এখানটায় মাঝটা একটা বসবে, ফিউচার টেন্স মানে হচ্ছে শ্যাল বা উইলের মধ্যে একটা বসবে। আমার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে কি হবে? রাম উইল বি রাইটিং। রাম লিখতে থাকিবে, রাম উইল বি রাইটিং। আমি যদি বলি আমি লিখতে থাকিব, তখন আই শ্যাল বি রাইটিং। আমার পরে শ্যাল বসে। আমরা লিখিতে থাকিব, তখন উই শ্যাল বি রাইটিং। আশা রাখছি বুঝতে পারলে। এরপরে এই ভার্বগুলোকে, এই যে 5টা ভার্ব আমি বললাম, একদিনে হয়তো 5টা কি 10টা ভার্ব এই ছকে বসিয়ে নিজে অভ্যাস করলে বা বাচ্চাদেরকে অভ্যাস করালে। যেমন ওয়াটার মানে জল দেওয়া, এখানে কি করব? যে কোনো একটা সাবজেক্ট দিল, যে রাম জল দিচ্ছে, রাম গাছে জল দিচ্ছে। তাহলে রাম কি হবে সেখানে? রাম ইজ, ওয়াটারের সাথে আইনজি যোগ হবে, রাম ইজ ওয়াটারিং। কিসে জল দিচ্ছে? অবজেক্টে কি? রাম ইজ ওয়াটারিং প্ল্যান্টস, গাছে জল দিচ্ছে। এরপরে যদি এখানে করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন রাম জল দিচ্ছিল, রাম জল দিচ্ছিল, তখন কি হয়ে যাবে এটা? রাম ওয়াজ ওয়াটারের সাথে আইনজি যোগ হয়ে যাবে, রাম ওয়াজ ওয়াটারিং। রাম জল দিচ্ছিল। ওকে, রাম জল দিচ্ছিল। আমি যদি বলি তারা জল দিচ্ছিল, দে ওয়্যার ওয়াটারিং দ্য প্ল্যান্টস। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে? রাম জল দিতে থাকিবে, কাজটা হতে থাকিবে, তখন কি হবে? রাম উইল বি ওয়াটারিং দ্য প্ল্যান্টস। রাম উইল বি ওয়াটারিং দ্য প্ল্যান্টস। আশা রাখছি বুঝতে পারলে। এরপর যদি ধরো এই ভার্বটাকে ব্যবহার করো, ডিগ ভার্বটা ব্যবহার করো। ডিগ মানে খোঁড়া বা খনন করা। কেউ হয়তো খুঁড়ছে,
কেউ হয়তো কাজ করছে, কেউ হয়তো মাটি খুঁড়ছে। তাহলে আমি যদি বলি যে আমি মাটি খুঁড়ছি, তখন কি হবে? সেটা বর্তমানকালে কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ঘরে হবে আমি মাটি খুঁড়ছি। তখন কি হবে? আই অ্যাম ডিগিং সয়েল। সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আমি মাটি খুঁড়ছিলাম, অতীতকালে কাজটা চলছিল, তখন কি হবে? আই ওয়াজ ডিগিং সয়েল। এই ভালো করে এখানে একটা জিনিস লক্ষ্য করে নাও, ডিগের সাথে যখন আইএনজি যোগ করবে তখন আর একটা জি হয়ে যাবে। কেন বলো? এটা কারণ আছে একটা। এই যে জিটা হলো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টের সাথে আইএনজি যোগ করার সময় এই কনসোনেন্টটা ডবল হয়ে যায়। বুঝেছো? জি এর আগে আই রয়েছে, ভাওয়েল রয়েছে, তাই ডিগের সাথে আইএনজি যোগ করার সময় জিটা ডবল হয়ে গেল। যেমন বিগিন, বিগিনিং, এরকম করে হয়। কাট, কাটিং। তাহলে এখানে কি হবে? যে আমি খনন করছি, তাহলে এখানে কি হবে? একটা দেখিয়ে দিই একবার। এটা হয়তো এটা মুছে দিই, তবে সুবিধা হবে। বারবার করে যদি বেশি করে বারবার করে দেখানো হয় তাহলে মাথার মধ্যে সেটা কিন্তু গেঁথে যাবে। তাহলে এই ডিগ ভার্বটাকে কি করে ব্যবহার করব? তো ডিগ মিন্স খনন করা। তাহলে আমি যদি বলি যে আমি মাটি খুঁড়ছি, আমি মাটি খুঁড়ছি, তখন এটাকে ট্রান্সলেশন করলে কি হবে? তোমরা বলবে স্যার এটা তো সোজা, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানকালে কাজটা চলছে, তাই সাবজেক্টের পরে অ্যাম বা ইজ বার, আই এর পরে অ্যাম, তারপরে ডিগের সাথে আইনজি যোগ হবে, আই এম ডিগিং সয়েল, আমি মাটি খুঁড়ছি। ওকে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আমি মাটি খুঁড়ছিলাম, অতীতকালে কাজটা চলছিল, খুঁড়ছিলাম। তখন এখানে কি হবে? আমি মাটি খুঁড়ছিলাম, এটা কি হয়ে যাবে? আই ওয়াজ ডিগিং সয়েল, আই ওয়াজ ডিগিং সয়েল, আমি মাটি খুঁড়ছিলাম। আর এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে? এটা ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, তাই আমি মাটি খুঁড়িতে থাকিব। তাহলে এখানে কি হবে? আগে সাবজেক্ট আমি, এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে? বলেছি ফিউচার টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বা উইলের মধ্যে একটা। কি করে বুঝবে? আমি, আমরার পরে শ্যাল, আই এর পরে শ্যাল বি, আই শ্যাল বি, এরপরে ডিগের সাথে আইনজি, ডিগি মানে খোঁড়া, কোনটা ভার্ব? ডিগ মানে খোঁড়া, ডিগের সাথে আইনজি যোগ কি করে হয় বলেছিলাম আমি, আই শ্যাল বি ডিগিং, আমি মাটি খুঁড়িতে থাকিব। এটা যদি থাকতো যে সে মাটি খুঁড়িতে থাকিবে, তখন কি হতো? হি উইল বি ডিগিং সয়েল। আশা করছি বুঝতে পারলে। আরেকটা ভার্ব দেখাচ্ছি আমি, স্কোল্ড মিন্স বকা। স্কোল্ড মিন্স বকাঝকা করা। আমি যদি তোমাকে বলে যে বাবা আমাকে বকছেন, তাহলে কোন কালে বকছেন? বর্তমান কালে কাজটা চলছে, বর্তমান কালে চলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন কি হবে? মাই ফাদার ইজ স্কোল্ডিং, এই স্কোল্ডের সাথে আইনজি যোগ হয়ে যাবে, মাই ফাদার ইজ স্কোল্ডিং মি। ওকে, মাই ফাদার ইজ স্কোল্ডিং মি। এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তখন কি হবে? আমার বাবা আমাকে বকছিলেন, অতীতকালে বকছিলেন, অতীতকালে কাজটা চলছিল, আমার বাবা আমাকে বকছিল, মাই ফাদার ওয়াজ স্কোল্ডিং মি। এটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই ভার্বটাকে ব্যবহার করি তখন কি করব? আমার বাবা আমাকে বকিতে থাকিবে, কাজটা চলিতে থাকিবে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলতে থাকা, বর্তমানকালে চলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতকালে চলছিল মানে পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যৎকালে চলতে থাকবে মানে ফিউচার কন্টিনিউয়াস। এইটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে? বাবা আমাকে বকিতে থাকিবে, কি হবে? মাই ফাদার, তারপরে শ্যাল বি বা উইল বির মধ্যে একটা, আমি, আমরা তো নয়, তাই মাই ফাদার উইল বি স্কোল্ডিং, স্কোল্ডের সাথে আইনজি যোগ হয়, পাস্ট টেন্সের সাথে হয় না, পাস্ট এই টেন্সের সাথে হয় না, কিন্তু এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইনজি যোগ হয়। এটা কিন্তু মাথায় রাখবে। ডুইং হয়, ডিডিং হয় না, ডানিং হয় না। তাহলে কি হবে? মাই ফাদার উইল বি স্কোল্ডিং মি, আমার বাবা আমাকে কি করতে থাকবে? বকিতে থাকিবে। তাহলে আশা রাখছি এরকম করে অসংখ্য লক্ষাধিক বাক্য কিন্তু নিজে তোমরা শিখতে পারবে, বা বাচ্চাদেরকে যদি শেখাচ্ছ তাহলে কিন্তু ঠিক এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু তোমরা কি করতে পারবে? তোমাদের বাচ্চাদেরকেও কিন্তু শেখাতে পারবে। তাহলে কি করবে? আগে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই তিনটে ফর্মকে মিনিং সমেত আগে জানবে, সেগুলোকে ছকে ফেলবে। একে আগের দিন দেখিয়েছি আমি যে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট কি করে বাক্য তৈরি করতে হয়। আজকে দেখালাম কন্টিনিউয়াস টেন্স। পরের ভিডিওগুলোতে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস
আমি অবশ্যই বারবার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব বা রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে তো বেশি করে জানাবে। আর যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে নির্দ্বিধায় জানাবে। আমি তোমাদের জন্য সেই ক্লাসটা কিন্তু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ।